This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে যুব সমাজকে বার্তা নরেন্দ্র মোদীর। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মই ভরসা। জেন জি আন্দোলনের আবহেই এবার লালকেল্লা থেকে বার্তা নরেন্দ্র মোদীর। বছরে 1 কোটি যুবক যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর। सबसे बड़ा साधक कौन है? अगर साधक है तो मेरे देश का युवा है। मेरे देश की युवा शक्ति है। विकसित भारत की यात्रा में युवाओं की बहुत बड़ी भूमिका है। इतना ही नहीं, विकसित भारत का सबसे बड़ा लाभार्थी भी मेरे देश का युवा है और इसलिए हमें विकसित भारत के लक्ष्य को युवाओं के साथ जोड़ करके आगे बढ़ाना है। युवाओं हमारी सर्वोच्च प्राथमिकता के साथ हमें आगे बढ़ना है। एआई का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य है। এবার আপনাদের দেখাবো কোনো নেতা মন্ত্রী বা কেউ কেটা নন। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুললেন সাফাই কর্মীরা। জলপাইগুড়ির কদমতলায় স্বাধীনতা দিবস পালন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের। বেশ কয়েক মাস ধরেই নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পুরসভার অস্থায়ী কর্মীদের। হকের দাবিতে বারবার পুরসভায় বিক্ষোভ দেখিয়েছেন তারা। শনিবার সেই জলপাইগুড়ি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের দিয়েই জাতীয় পতাকা উত্তোলন করলো এই স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের স্বচ্ছতার সেনানী সৈনিক হচ্ছেন স্বচ্ছতা কর্মীরা। তারা আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখার চেষ্টা করেন বলেই আমরা সুস্থ, সতেজ এবং স্বচ্ছ নির্মল শহরে বসবাস করার সুযোগ পাই। সুতরাং তাদেরকে আরও সম্মানের জায়গায় তুলে আনা এবং তাদেরকে আরেকটু বেশি করে সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে সংবর্ধিত করা, এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করাটাও আমাদের উদ্দেশ্য ছিল যে বাস্তবে সমাজের স্বচ্ছতা কর্মী তারাই আমাদের এই সমাজকে সুস্থ রাখার কারিগর। আমরা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মানুষ দিয়ে পিছিয়ে পড়া আছি, মানে পিছিয়ে পড়াটা বলা ভুল, আমাদের পিছিয়ে রাখা হচ্ছে। আজকে এই ধরনের লোক, মানে আমাদের যারা সাফাই কর্মী বরাবরই পিছিয়ে পড়ে আছি, তাদের দিয়ে একটা মানে ফ্ল্যাগ হোস্টিং করানো বা তাদের সংবর্ধনা দেওয়া, এটা সত্যি একটি অভিনব এবং নতুন জিনিস, যেটা আমাদেরকেও খুব গর্বিত মনে করছেন যে আমরা একটা মানে এই ধরনের প্রোগ্রামের পার্ট হতে পেরেছি। হ্যাঁ দিদি, কি করলেন আজকে? এই যে পতাকা উড়ালাম, ওটা দিয়ে আমার এই সম্মান পাইলাম শহর থেকে, এটা দিয়ে খুব ভালো লাগছে আমাকে। এখানে এটা আমি নতুন দেখলাম, এখানে এসে আমার খুব ভালো লাগছে। অনেক খুশি, খুব ভালো লাগলো এই প্রোগ্রামে আমাদেরকে সম্মান দেওয়াটা। কেন সম্মান দেওয়া হয়, অনেক জায়গায় দেওয়া হয়, এরকম বলবো না, অস্বীকার করবো না, এখানেও পেয়েছি, এটা আমাদেরকে খুবই ভালো লাগলো। আর আমার তো শহরের লোকের মধ্যেই তো আমার চেনা জানাও সবাই আছে, আর ভালোই লাগলো সবাইকে। এবার নদিয়ার দিকে নজর রাখতেই হবে, তার কারণ বড় খবর আসছে নদিয়া থেকে। নাকাশিপাড়ায় খুন কংগ্রেস নেতা এবং তার আইনজীবী ছেলেকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। গাড়ি করে বাড়ি ফিরছিলেন ওই কংগ্রেস নেতা, যার নাম আনিসুর রহমান। তার ছেলে আবু সুফিয়ান ওই গাড়িতেই ছিলেন। নাগাদি রেলগেটের কাছে তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত কংগ্রেস নেতার ছেলে আবু সুফিয়ান কৃষ্ণনগর আদালতের আইনজীবী। কাল গোটা রাজ্যে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা করলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা এলএলবি করছি, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? আনিসুর রহমান এবং তার ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান বেতুয়া বাস স্ট্যান্ড থেকে ওরা 2 বাঁকড়া বাড়ি যাচ্ছিল। নাগাদি রেলগেট ওদের বাড়ি নাগাদি রেলগেটের পরই বাড়ির 200 মিটার আগে ওরা আন্ডারপাসে ঢোকার মুহূর্তে এই বাপটাকে গুলি করেছে এবং কুপিয়েছে। 4 মে 2026-এর পর থেকে এ রাজ্যে টার্গেট সংখ্যালঘুরা, সংখ্যালঘু মুসলিম এবং বিরোধী কণ্ঠস্বর। আমরা শোকাহত। আমার
বন্ধু আনিসুর সহযোদ্ধা আগামীকাল 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে। আসুন, এই লড়াই শুধু কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই গণতন্ত্র প্রিয় মানুষের লড়াই। স্বার্থ যেখানে, রচনা সেখানে। রাজ্যে তৃণমূলের সরকার থাকলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গেছে, তাই অন্য দলে। বিজেপি বিধায়কের পাশে বসে অকপট তৃণমূল ত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুগলির সাংসদের মন্তব্য, তৃণমূল হেরে গেছে, আরও 3 বছর সাংসদ কেরিয়ার চালানোর জন্য অন্য দলে তিনি গেছেন। তবে এ প্রসঙ্গে সাফাইও দিয়েছেন রচনা, বলেছেন নিজের সাংসদ এলাকার উন্নয়নের জন্যই তাকে এই কাজ করতে হয়েছে। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি করেছে। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। দল হেরে গেছে বলে আমার এমপির ক্যারিয়ার শেষ। আমার এমপির ক্যারিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির ক্যারিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট দরকার। মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছে এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই, সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি রাজনীতি। ফের মমতার কাছে ঘেঁষতেই কি এমন কৌশলী মন্তব্য রচনার? কারণ কয়েকদিন আগে কুণাল ঘোষ একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, দাবি করেছিলেন বিদ্রোহী শিবিরে যাওয়া বেশিরভাগ সাংসদ বিধায়কই নাকি কালীঘাট তৃণমূলে আবার নাম লেখাতে চান। কুণালের মতোই বিধেছেন কল্যাণও। আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা মমতাদের উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদের হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। যারা চলে গেছে তারা যদি 21 জুলাইয়ের আগে চলে আসে তো তাদেরকে নিয়ে নেওয়া হবে। এখনো কি দরজা খোলা আছে? এটা আমি বলতে পারবো না, এটা দিদি বলতে পারবে। এটা সম্বন্ধে আমি বলতে পারবো না কি কবে আসবে কি কবে না আসবে। তবে আগামী সপ্তাহের পর আশা করি একটা কিছু দেখতে পাওয়া যাবে। আসছে নাকি আমি সেটাও জানি না। না না, আমি কিছু জানি না কেউ আসছে কিনা। কি দেখবে? দেখুন না, একটু অপেক্ষা করুন। আগামী সপ্তাহে আপনাকে আমার কাছে আসতে হবে। আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে, মানে 15 দিনের মধ্যে। হ্যাঁ, দিল্লিতে হবে নাকি কলকাতাতে? দেখুন না কোথায় হয়। আপনি জানেন তো? না, কিছু জানি না। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। দিলীপ ঘোষ কি বলছেন, পাল্টা মদন মিত্র এবং অর্জুন সিং তাদের বক্তব্য শোনাবো। ঠিকই বলেছেন, একদম বাস্তববাদী মানুষ। রাজনীতি এই হওয়া উচিত। এখন কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি কাজ করছে, মানুষ বিজেপির সঙ্গে আছে, উনিও মানুষের সঙ্গে থাকুন, বিজেপির সঙ্গে থাকুন, এটাই তো হওয়া উচিত। লোকে ওনাকে প্রতিনিধি জিতিয়েছে বিকাশ করার জন্য, উন্নয়ন করার জন্য। তো যদি আমাদের সঙ্গে না সম্পর্ক রাখেন তো কী করে উন্নয়ন হবে? যেমন ওনাদের সরকারে আমাদের কাজ করতে দিত না। আমরা তো চাই সবাইকে নিয়ে কাজ করতে। আপনার এই কথাটার মধ্যে দিয়ে মানুষের কাছে একটা মেসেজ যাচ্ছে যে যেখানে ক্ষমতা আপনি সেখানে থাকবেন। এটা আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, দীর্ঘদিন ধরে আছেন, নির্বাচিত সাংসদ। এনিওয়ে, আপনার মন যা চাইছে তাই করবেন। কিন্তু আমি কখনো কথা বলবো না যে যে জিতবে ওর সঙ্গে থাকবে। বরং আমি বলবো
जो जीता वही सिकंदर। মানুষ দেখছে কি উনি বিরুদ্ধে বলছেন, এটা আমাদের বাংলার মানুষের জন্য ভালো। যখনই থেকে উনি জ্ঞান ফিরেছে তখন থেকে বলছেন, তো আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পার্টিটা অল ইন্ডিয়া পার্টি, এখানে সবাই আসতে পারে, সবাই যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো। মেট্রো স্টেশনে সাপ, গ্রিন লাইনে এসপ্ল্যানেড স্টেশনে হুলস্থুল কাণ্ড। আরো বিস্তারিত জানবো, সায়ন্ত সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক কি ঘটেছে? দেখো, গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেখানে 4 নম্বর প্ল্যাটফর্ম। সেই সময় যাত্রীরা যখন মেট্রো আসার অপেক্ষা করছিলেন, সেই সময় এক যাত্রীর পায়ের সামনে এসে সাপটি ওঠার চেষ্টা করে। তখন তিনি চিৎকার দিলে অন্যান্য যাত্রীরা যখন ছুটে আসেন, তখন দেখা যায় একটি সাপ তার পায়ের সামনে দিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা স্টেশন মাস্টারের খবর দেয়। স্টেশন মাস্টার এসে অনেক কষ্ট করে একটি বোতল নিয়ে এসে তাদের সাপটিকে বন্দি করে এবং তারপর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পেছন দিকে যে ট্রামডিপুর জঙ্গল অংশ রয়েছে সেখানে গিয়ে ছেড়ে দেন। কিভাবে সাপটি এলো সেটা মূলত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ সায়ন্ত।